তো আমাদের এই গ্রাফিক ডিজাইনে যদি আমরা আসি, গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা আসলে কি কি করব? যেমন আমরা এখানে যদি লোগো ডিজাইনে যাই, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারি, হরেক রকমের লোগো এগুলো তৈরি করতে পারি। এরপরে যদি আমরা পোস্টার ডিজাইনে যাই, তাহলে দেখতে পারতেছি পুরো পৃথিবীতে হরেক রকমের পোস্টার বিভিন্ন ডিজাইনারের ডিজাইন করে রাখছে এবং আমরা ওগুলো দেখতে পারতেছি। এটা আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতে পারি। এরপরে আমরা ব্যানার ডিজাইনে যদি যাই, এখানে বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পারতেছি, আমরা ব্যানার ডিজাইন করতে পারি। এরপরে ম্যাগাজিন ডিজাইনে যদি যাই, দেখেন বিভিন্ন ম্যাগাজিনের উপরের যে ডিজাইনটা বা ভেতরের ডিজাইন গুলো, এগুলো সবগুলো আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতে পারি। এরপরে আমরা যদি বিজনেস কার্ডে যাই, দেখেন এখানে আমরা বিজনেস কার্ড গুলো দেখতে পারতেছি এবং বিজনেস কার্ডের উপরের পার্ট নিচের পার্ট বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পারতেছি। তো আমাদের এই কোর্সটা করায় আমরা এই ধরনের অনেক কিছু ডিজাইন করতে পারবো। এরপরে যদি আমরা যাই আইডি কার্ড ডিজাইন, এই যে আইডি কার্ড ডিজাইন। এরপরে আপনি যদি চান আপনি আপনার রিজিউমি ডিজাইন করবেন, এর মাধ্যমে আপনি আপনার রিজিউমি বা সিভি যেগুলো আছে সেগুলো ডিজাইন করতে পারেন। এছাড়াও যেমন আমরা যদি যাই ইমেজ এডিটিং, আমরা বিভিন্ন ছবিকে এডিট করতে পারি। এরপরে আমরা যদি যাই ইমেজ রিটাচিং, দেখেন এই ইমেজ গুলো দেখেন, বামের ইমেজ দেখেন এবং ডানের ইমেজটা দেখেন, ইমেজটাকে রিটাচ করে পূর্বের ইমেজকে পরিবর্তন করে একদম ক্লিন একটা ইমেজে রূপান্তর করা হয়েছে, দেখা যায় ইমেজ রিটাচিং। আচ্ছা, এরপরে আমরা যদি আরো আসি রেস্টুরেন্ট, এখানে ফুড পোস্টার ডিজাইন যদি যাই, দেখেন রেস্টুরেন্টে আপনি যখন যান, যখন আপনার সামনে যে মেনুটা দেয় এবং তার যে কাভারটা দেয়, এখানে আমরা সেভাবে ডিজাইন করতে পারি। এছাড়াও আমরা যদি আসি ফেসবুক পোস্ট ডিজাইন বা পোস্টার আমরা যদি বলি, এখানে আপনি বিভিন্ন ধরনের ফেসবুকের পোস্টার ডিজাইন করতে পারেন। এরপরে আমরা যদি এখানে আসি ইউটিউব থাম্বনেল ডিজাইন, এখানে দেখা যাচ্ছে ইউটিউবের বিভিন্ন থাম্বনেইলের ডিজাইন করে দেওয়া বা যারা করছে অতীতে। তো গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি ডিজাইন বেস, আপনার মাথায় যত ধরনের ডিজাইন আসে সব ডিজাইন বেস আপনি যে কোনো কিছু করতে পারবেন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। তো আমাদের গ্রাফিক ডিজাইনে শুধুমাত্র ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে কাজ করা হয় এবং আমরা এই ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে অনেক ধরনের অনেক কিছু ডিজাইন করা শিখবো সামনের দিনগুলোয়। তো প্রাথমিক অবস্থায় আমরা ইলাস্ট্রেটর যেহেতু শিখতেছি, আমাদের প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এই জন্য আমরা গেট ইনটু পিসি তে যাব, গেট ইনটু পিসি এইখানে দেখতে পারতেছি আমরা getintopc.com এই ওয়েবসাইটটায় ঢুকবো। ঢোকার পরে এই জায়গায় এসে সার্চ ওয়েবসাইট,
আমাদের পিসির এক একজনের কনফিগারেশন এক এক রকম। তো বর্তমান যুগে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি, সেখানে আপনি যদি অনেক আপডেটেড ভার্সনের ইলাস্ট্রেটরটা ইনস্টল করেন, তো ওটা তখন আপনার কম্পিউটারে কাজ করবে না, কম্পিউটারটা স্লো হয়ে যাবে। এজন্য আমরা যে ভার্সনটা ইউজ করব সেটা একটু পুরাতন। এখন চলে 2024 বা 23 সালের ভার্সন, আমরা চালাবো হচ্ছে 2020 বা 2021, 2 বছর পুরাতন, যাতে করে আমাদের সবার কম্পিউটারে এটা সাপোর্ট করে। কিন্তু যাদের র্যাম 8 জিবির উপরে বা 8 জিবি, তারপরে প্রসেসর 3 GHz এর উপরে, এছাড়াও যাদের গ্রাফিক্স কার্ড আছে, তারা একদম আপডেটেড যে ভার্সন ইলাস্ট্রেটরে, সেটা আপনারা এখান থেকে ইনস্টল করতে পারেন। তো আমি প্রাথমিক অবস্থায় যদি বলি, এখানে এসে আমরা সার্চ বক্সে সার্চ করব অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 বা 2019 লিখে গো দিব। এখানে সার্চ বক্সে লিখে গো দিব। আমরা এখানে পেয়ে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 ডাউনলোড। আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এখানে দেখেন ডাউনলোড 64 বিট। এই জায়গাটায় ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে, এবং পাসওয়ার্ড হচ্ছে 123। এবং আপনারা যাদের কম্পিউটার রেডি আছে, আপনারা ডাউনলোড করা শুরু করেন। আচ্ছা, ওয়েব পেজ ব্লক দেখাচ্ছে। এই যে এখানে আমাদের ডাউনলোড হওয়া শুরু হলো। এটা হচ্ছে 1.3 জিবি। কিন্তু আপনি যদি বর্তমান ভার্সন গুলো নিতে চান, সেটা 2 জিবির উপরে যাবে, এবং অনেক ভারী একটা ফাইল হবে। আপনার পিসি কনফিগারেশন খারাপ হলে ওটা কাজ করবে না, মানে কম্পিউটারটা খুবই স্লো হয়ে যাবে। বোঝা গেছে কিভাবে আমরা ইনস্টল করব, মানে ডাউনলোড করব কিভাবে, প্রসেসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা জি স্যার, বুঝতে পারছি। আপনার ডাউনলোড আমার করা শুরু পিসিতে করেন। ডাউনলোড করা আছে স্যার আগে থেকেই। জি, আচ্ছা, আমার 2023 ভার্সনটা আছে। ঠিক আছে, সমস্যা নেই। যাদের আছে তারা ডাউনলোড করার দরকার নেই, আর যাদের নাই তারা ডাউনলোড করা শুরু করেন। আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় আপনার ডাউনলোডও হয়ে যাবে, এবং সাথে সাথে ইনস্টলও করতে পারবেন। এরপরে ডাউনলোড করার পরে একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে নর্মালি, আপনারা সেভাবে এটা ইনস্টল করে ফেলবেন। হ্যালো। আচ্ছা, আপনার ডাউনলোড করার পরে এরকমটা পাবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা জিপ ফাইল পাবেন। এটাকে আপনারা আনজিপ করবেন, এবং এই পাসওয়ার্ডে এসে লিখবেন 123। তারপরে ওকে, ওকে দিলে আপনার এটা মানে এক্সট্রাক্ট হচ্ছে, এবং আপনার ডাউনলোডেবল ফাইলগুলো যেগুলো আছে ইনস্টল করার জন্য, সেগুলো এখানে চলে আসবে একটা নির্দিষ্ট ফোল্ডারে। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আপনি এরকম করে ইনস্টা এক্সট্রাক্ট করবেন, করে কাজ করবেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে ফাইলটা এটা আসলো, এর ভিতরে ঢুকবেন। ঢোকার পর setup.exe, এখানে এসে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, কথা শুনি, আমার কথা শুনে। ডাবল ক্লিক করার পর ইয়েস দিবেন। তারপরে এখানে আপনার না। এই যে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনার এটা ইনস্টল হতেই থাকবে।
এবং ইনস্টল হওয়ার পরে আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না। আপনারা এখানে কন্টিনিউ দিলে এই দেখেন ইনস্টলিং 5%, এভাবে সম্পূর্ণটা ইনস্টল হবে। আচ্ছা, ইনস্টল করার পরে আপনারা আপনাদের ফাইলটা খুঁজে পাবেন। এখানে এসে টাইপ হেয়ার টু সার্চে যাবেন এবং অ্যাডোবি লিখলে ইলাস্ট্রেটর 2021 বা আপনার যে ভার্সন সেটা চলে আসবে এবং আপনারা এটা ওপেন করবেন। এই অ্যাপের উপরে একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ফাইলটা ওপেন হতে একটু সময় নেবে সফটওয়্যারটা, আমরা একটু ধৈর্য সহকারে ওয়েট করব। আচ্ছা, আমাদের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এখানে ওপেন হইলো। এরপরে এখানে আমরা ফাইল পাবো, এডিট পাবো, অবজেক্ট, এ ধরনের অনেকগুলো এখানে মেনু পাবো। তো আমাদের প্রথমে কোনো কাজ করতে গেলে অবশ্যই একটা আর্টবোর্ডের প্রয়োজন হয়। আমরা যেমন ড্র করার জন্য একটা আর্টবোর্ডে ড্র করি, ঠিক তেমনি ভাবে ইলাস্ট্রেটরে আমরা যদি কোনো কাজ করতে যাই সেখানে আর্টবোর্ড লাগে। তো প্রথমে আর্টবোর্ডের জন্য আমরা ফাইলে গিয়ে নিউ এ যেতে পারি, অথবা এখানে ক্রিয়েট নিউ এরকম একটা অপশন আপনি পেয়ে থাকবেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা ক্রিয়েট নিউ এ যাব। ক্রিয়েট নিউ এ যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পাবেন। এখানে কিছু বাই ডিফল্ট সাইজ দেওয়া আছে, মোবাইল, তারপর হচ্ছে ওয়েব, এরপরে প্রিন্ট। প্রিন্টে গেলে আমরা পাই লেটার, এ ফোর। এই পেজগুলোর সাথে আমরা সচরাচর অভ্যস্ত। আচ্ছা, এরপরে লিগাল পেজ, এরকম। আর্ট আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যদি যাই, এখানে অনেক ধরনের সাইজ এখানে দেয়া আছে। আপনার যে সাইজটা প্রয়োজন আপনি যদি মেজারমেন্ট না জানেন এই জায়গা থেকে দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের ডান পাশে দেখা যাচ্ছে প্রিসেট ডিটেলস, এই জায়গায় এসে আমাদের ফাইলের নামটা আমরা দিয়ে দিব। ধরেন আমরা ফাইলের নাম দিলাম ক্লাস 1। এরপরে এখানে মেজারমেন্ট আছে, পয়েন্টস, পিক্সেলস, পিকাস, ইঞ্চেস, ফিট, ইয়ার্ডস, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, মানে অনেক ধরনের মেজারমেন্ট আছে। আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন সেখানে আপনার যে মেজারমেন্টটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ করবেন। তো আমরা প্রাথমিক অবস্থায় ইঞ্চেস নিয়ে কাজ করব এবং আপনি এখানে যদি বিজনেস কার্ড দেন, ডিজাইন করেন, তাহলে বিজনেস কার্ডের সাইজ দিবেন, উইথ এবং হাইট যত হয় বিজনেস কার্ডের। যদি না জানা থাকে এখানে এসে যদি আপনি একটু সার্চ করেন বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড সাইজ, তাহলে গুগল আপনাকে জানাই দেবে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত। এবং পুরো পৃথিবীব্যাপী যে মেজারমেন্টে কাজ করায় সেই মেজারমেন্ট আপনাকে জানাই দেবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইন্টারনেট মনে হয় একটু স্লো। জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে। স্যার, আলাউদ্দিন বলছি, আমার কথা থেকে বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যায়। জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখেন যে বিভিন্ন বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে, 3.5/2 বা 3.5, এরকম বিভিন্ন সাইজ দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনি যদি পোস্টার স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ করেন, তাহলে 11/7 বা 18/24 বা 24/36
হ্যাঁ, এর বিভিন্ন মেজারমেন্ট দেওয়া আছে। আপনার যে সাইজটা প্রয়োজন আপনি ওই অনুযায়ী কাজ করতে পারেন। তো আমরাও তেমনি ভাবে, আচ্ছা, বিথি দুইবার বলতেছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি জুম থেকে বের হয়ে আবার জুমে ঢোকেন, অন্যান্যরা দেখতে পারতেছে, তার মানে লজিক্যালি দেখা উচিত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইঞ্চি। স্যার আমরা কি পরবর্তীতে এই ক্লাসটাকে আবার ভিডিও আকারে পাবো? স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা ল্যান্ডস্কেপ থাকবে না পোর্ট্রেট থাকবে, এটা আমরা এখান থেকে ওরিয়েন্টেশনটা নির্ধারণ করতে পারি। যদি পোর্ট্রেট থাকে তাহলে লম্বালম্বি থাকবে, এবং ল্যান্ডস্কেপ থাকলে আনুভূমিকভাবে থাকবে। আর্টবোর্ড বলতে বোঝায় আপনি কতটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। আমরা যদি এখানে 2 দেই এবং ক্রিয়েট দেই, তাহলে এখানে পাশাপাশি 2টা আর্টবোর্ড চলে আসলো। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে না আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা শোনা যাচ্ছে এখন, কিন্তু আগে যেগুলো বলছেন শোনা যায়নি। এর আগে কোনো কথাই শোনা যায় নাই এতক্ষণ যা বলছে? না। না স্যার, ওই আচ্ছা যে স্যার, আমরা কি পরবর্তীতে এই ক্লাসগুলো ভিডিও রেকর্ড করবো? এতক্ষণ শোনা যায়নি স্যার। প্রথম প্রথম দিকে। শোনা যাচ্ছিল, পরবর্তী আহ, কিছু সময় শোনা যায় না, এখন শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা ক্রিয়েট নিয়ে যাই, যাওয়ার পরে এখান থেকে আপনি একটা ফাইল খুলবেন, সে ফাইলের একটা অবশ্যই নাম দিবেন, আমরা দিলাম ক্লাস 1। এবং এখানে একটা নির্দিষ্ট উইথ এবং হাইট দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেন উইথ 10 আছে, হাইট 8, এটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য। আবার আপনি ওরিয়েন্টেশনটা এখান থেকে যখন পোর্ট্রেট দিলেন, তখন এটা লম্বালম্বি চলে আসলো, উইথ 8 এবং হাইট 10। আর্টবোর্ড বলতে বোঝায় আপনি এখানে টোটাল কতটা আর্টবোর্ড রাখবেন। যদি 2টা রাখেন 2টা আসবে, 3টা রাখলে 3টা আসবে। এরপরে আপনারা ক্রিয়েটে চাপ দিবেন, ক্রিয়েটে ক্লিক করলে আপনার এখানে 2টা আর্টবোর্ড দেখা যাচ্ছে। তো ইলাস্ট্রেটরে আমরা একদম মেইন জায়গায় চলে আসছি। এটা আমাদের আর্টবোর্ড। এখানে ধরেন কোনো কিছুই নাই, এবং এখানে যদি আমরা আসি টুলস বারও নাই, মানে কোনো কিছুই নাই, আপনি এখান থেকে কোনো কিছু দেখতে পারতেছেন না। যদি আপনার এমনটা এসে থাকে, তাহলে আমরা এখন একটা একটা করে বিষয় আনবো। প্রথমত, আমরা আমাদের টুলস বারটা আনবো। টুলস বার আনার জন্য উইন্ডোতে যেতে হবে, যাওয়ার পরে টুলস বারে যাব। আর এখানে আপনি 2 ধরনের টুলস পাবেন, একটা হচ্ছে বেসিক এবং আরেকটা হলো অ্যাডভান্স। বেসিক দিলে আপনার নর্মাল কাজ করতে যে টুলস গুলো প্রয়োজন সেগুলো এখানে চলে আসবে। আর আপনি যদি এখানে উইন্ডো থেকে টুলস বারে গিয়ে
অ্যাডভান্স দেন, তাহলে আপডেটেড ইলাস্ট্রেটর ভার্সনে নতুন নতুন যে টুলগুলো ব্যবহার করা হয়েছে বা প্রদর্শিত হয় তার বেশিরভাগই এই জায়গায় এখানে চলে আসে। তা আমরা আমাদের কাজের সুবিধার জন্য অ্যাডভান্সেই টিক চিহ্ন দিয়ে রাখবো। এখন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে কাজ করব, যে কোনো বিষয় নিয়ে আমি যখন কাজ করব, তখন আমার উপরে একটা কন্ট্রোলস থাকা জরুরি, যার মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারবো। এটার জন্য উইন্ডোতে গিয়ে আমরা কন্ট্রোলের উপরে একটা চাপ দিব। দেখেন, আমি একটা যদি শেপ এখান থেকে ড্র করি, এই শেপের সমস্ত কিছু যা যা করা দরকার উপরে সবকিছু চলে আসছে। এটা হলে আমাদের কন্ট্রোল। যদি কারো কন্ট্রোল না থাকে, উইন্ডোতে গিয়ে কন্ট্রোলে প্রেস করবেন, তাহলে কন্ট্রোলটা এখানে চলে আসবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি আসি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কাজে লাগে তার মধ্যে একটা হলো প্রপার্টিস। উইন্ডোতে গিয়ে আমরা নিচের দিকে আসব, আসার পরে এই তীর চিহ্নে ক্লিক করে প্রপার্টিসটা খোঁজার চেষ্টা করব। এখানে আমাদের বেসিক্যালি যে কাজগুলো লাগবে আগামী কয়েকদিনে, তার মধ্যে অ্যালাইন, তারপরে কালার লাগতে পারে, এরপরে লেয়ার্স লাগতে পারে, নেভিগেশন লাগতে পারে, প্রপার্টিস লাগতে পারে, পাথ ফাইন্ডার লাগতে পারে, ট্রান্সফর্ম লাগতে পারে। এই ধরনের বেশ কিছু বিষয় আমাদের লাগতে পারে। সিম্বলস লাগতে পারে, টাইপে এসে ক্যারেক্টার বা এই সংক্রান্ত অনেক কিছু লাগতে পারে। তো আমরা আজকের দিনের জন্য যে যতটুকু লাগবে আমরা প্রপার্টিস নেব। প্রপার্টিস নেয়ার পরে প্রপার্টিসটাকে আমরা বাম দিকে আনি আমাদের কাজের সুবিধার জন্য। মানে টুলবার এবং প্রপার্টিসটা বামে থাকলে অনেকের অনেক জায়গায় রাখতে সুবিধা হয়, আমাদের ক্ষেত্রে আমরা বামে রাখলাম সুবিধার সুবিধার জন্য। এরপরে এই জায়গায় আমরা আসলে জুম, এখানে দেখেন টুলবারের একদম নিচে একটা হ্যান্ড আছে। এই হ্যান্ডে ক্লিক করলে আমরা আর্টবোর্ডটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। বোঝা যাচ্ছে ক্লাস? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা হ্যান্ডের মাধ্যমে এটাকে মুভ করতে পারি। এই টুলটার নাম হলো হ্যান্ড টুল। এর পাশে আছে জুম টুল। জুম টুলে যখন আমরা ক্লিক করব, তখন এখানে একটা প্লাস সাইন পাবো, তার মানে এখানে ক্লিক করলে জুম হইতেই থাকবে। আবার আমি যদি কিবোর্ডের অল ধরি, তাহলে দেখেন জুমের মধ্যে মাইনাস সাইন চলে আসছে এবং এখানে ক্লিক করলে জুম আউট হবে। তাহলে আমরা বোঝার সুবিধার জন্য একটা টেক্সট বক্স নিই এবং টেক্সট বক্সের মধ্যে আমরা বিষয়গুলো লিখে ফেলি। তাহলে আমরা প্রথমে শিখলাম হলো হ্যান্ড টুল, এর মাধ্যমে আমরা আর্টবোর্ডকে মুভ করি, তাই না? এরপরে জুম টুল, নোটটা দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে। জুম টুলে আমরা কি করি, যখনই আমরা জুম টুলে ক্লিক করি তখন জুমের মধ্যে প্লাস সাইন বাই ডিফল্ট চলে আসে এবং ক্লিক করলে এটা জুম হয়ে যায়। আবার এএলটি অল্ট, অল্টার যদি চেপে ধরি তাহলে আমাদের মাইনাস সাইন দেখা যায় এবং চেপে ধরা অবস্থায় আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। তাহলে জুম ইন এবং জুম আউটের জন্য আমরা, জুম ইনের জন্য কোনো কিছু লাগে না, শুধু জুমে ক্লিক, জুম টুলে ক্লিক করে চাপলে জুম হয়। আর শুধু জুম আউট করার জন্য শুধু অল ধরে চেপে ধরে প্রেস করতে হবে, মানে ছেড়ে দেওয়া যাবে না। অল ধরে রেখে ক্লিক করতে হবে, তবেই আমরা দেখতে পারবো কিভাবে এটা কাজ করে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপরে এটাকে বলে সিলেকশন টুল।
আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় দেখি। আমাদের আর্টবোর্ডটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, অস্বাভাবিক না। এই জন্য আমরা ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে এখানেও আমরা এখান থেকে জুম ইন এবং জুম আউট পেতে পারি। ধরেন আপনি জুম ইন করলেন, দেখেন জুম হচ্ছে। এখান থেকে জুম আউট করলেন, জুম হচ্ছে। ভিউয়ে আমরা পেতে পারি এটা। তারপরে এই আর্টবোর্ড, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো যখন আমরা দিব, তখন একটা নির্দিষ্ট আর্টবোর্ড আমাদের এই পুরো উইন্ডোতে এটা ফিট হয়ে গেল। আবার আপনি যদি দেন ফিট অল ইন উইন্ডো, তার মানে দুইটা আর্টবোর্ড আমাদের এই উইন্ডোটাতে ফিট হয়ে যাবে। দেখি, দেখেন দুইটা আর্টবোর্ড এখানে ফিট হয়ে গেল। প্রপার্টিসটার জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না, দুইটা আর্টবোর্ড দেখেন ফিট হয়ে গেল। তার মানে আপনার আর্টবোর্ড যেখানেই থাক, ধরেন আপনি হারাই ফেলছেন, আপনি ভিউয়ে যাবেন, যাওয়ার পরে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো দিবেন, চলে আসবে। আর যদি ধরেন যে আপনি চাচ্ছেন সবগুলো আর্টবোর্ডকে আনতে, তাহলে ফিট অল ইন উইন্ডো, চলে আসবে। এবারে আমরা যদি পরের অংশে আসি, এখন এই আর্টবোর্ডটাকে এডিট করা শিখবো আমরা। আর্টবোর্ডটাকে এডিট করার জন্য আমাদের যেতে হবে আচ্ছা, আর্টবোর্ডটাকে এডিট করার জন্য যেতে হবে ফাইল, তারপরে ডকুমেন্ট সেট আপ। এরপরে আপনি এডিট আর্টবোর্ডে যাবেন। তাহলে দেখেন এখানে কিছু সিলেকশন দেখতে পারতেছেন, এর মাধ্যমে আপনি আর্টবোর্ডটাকে ছোট করতে পারেন, ছোট বা বড় করতে পারেন। আবার আপনি চাইলে এখানে আরো একাধিক বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টবোর্ড ড্র করতে পারেন। তো এই সিলেকশনটা তোলার জন্য আমরা এখান থেকে এসে সিলেকশন টুলে ক্লিক করব, তাহলে চলে যাবে। আচ্ছা, 30 সেকেন্ড একটু সময় দেন প্লিজ। 30 সেকেন্ড পরে আমি আবার জয়েন করতেছি। ভাই সবাই কি অ্যাপসটা ইনস্টল করছেন? করা আছে ইনস্টল করা। আমার সময় ইনস্টল হচ্ছে না ভাই, ডাউনলোড দিলাম, খালি করে সাপোর্ট দিস গ্রাফিক্স। ভাই আপনারটা কত সালে দেওয়া আছে ভাই? একটা 2020-এ ইনস্টল করা আগে থেকে। আচ্ছা, এটা কি রেকর্ডে ভিডিও দিবে? রেকর্ডের ভিডিও দেখবা না দেখ, নিজের স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড। রেকর্ডের ভিডিও তো দেয় সবসময়। আর যদি যদি না দেয় তাইলে এক কাজ করতে পারেন, স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করলে নিজেরাই রেকর্ড করতে পারবেন। না, আজ তো আর শুরু থেকে করি না, এই জন্য বললাম। হ্যাঁ, না হয়তো বা দিবে, তারপরে যদি না দিল স্ক্রিন রেকর্ডার ডাউনলোড দিয়ে রাখলে ভালো, তাহলে ডাউনলোড করতে পারবেন নিজেরাই, ভিডিও রেকর্ড করতে পারবেন। স্যারকে বলে রাখতে হবে যে রেকর্ড ভিডিও ক্লাসরুমে দিয়ে দিতে। এটা স্যারকে সবাই সবাই কথা সবাই বলতে হবে, শোনা তারপর যাচ্ছে না, দিবে। স্টুডেন্টদের কথা শোনা যাচ্ছে। দেখার তো যাচ্ছে যে ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, এখন যদি দেয় তাইলে আর কি। জি স্যার, কোথায় আছেন? স্যার 30 সেকেন্ডের সময় নিচ্ছে, 30 সেকেন্ড পর আসবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, প্লিজ বলেন।
আমাদের এই ক্লাসে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমাদের ক্লাসরুমে দিয়ে দিয়েন। এটা তো অবশ্যই দেওয়া হবে, জি স্যার, সমস্যা নেই। ধন্যবাদ। তাহলে আমরা শিখলাম স্যার কিভাবে লিংক দিবেন কি? যে লিংক কি দিবেন আমাদের এতে কিসের মেলে? লিঙ্ক, এই ক্লাসে প্রথম ক্লাসের সমস্যা নেই, ভিডিও। সবই পাবেন, ধৈর্য ধরেন, ক্লাসটা শেষ করেই সব পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, তারা ধৈর্য না ধরে আবার আমরা এখানে আর্টবোর্ড টুল এখানে দেখতে পারি। আমরা কোথায় থেকে গেলাম, ফাইলে গেলাম, ডকুমেন্ট সেটআপ, এডিট আর্টবোর্ড থেকে আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করলাম। সিলেকশন টুলে ক্লিক করলে এই সিলেকশন গুলো চলে যায়। আবার এখানে আর্টবোর্ড টুল আছে, এখানে ক্লিক করেও আপনি কাজ করতে পারেন। সিলেকশন টুলে, সরি, আর্টবোর্ড টুলে কাজ ক্লিক করে আপনি এখান থেকে কাজ করতে পারেন। এই, আচ্ছা, তাহলে আপনি অনেকগুলো আর্টবোর্ড এখানে নিলেন, নেওয়ার পর সিলেকশন টুলে ক্লিক করলেন, আবার আগের জায়গায় আসলো। এখন সবগুলো আর্টবোর্ডকে আপনি যদি ফিট করতে চান, ভিউয়ে গিয়ে ফিট অল ইন উইন্ডো, তার মানে আপনার উইন্ডোতে সবগুলো আর্টবোর্ড ফিট হয়ে গেল। আর আপনি যদি ফিট আর্টবোর্ড ইন উইন্ডো দেন, তাহলে একটা আর্টবোর্ড আপনার এখানে আসলো। তাহলে আমরা শিখলাম কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয় এবং আর্টবোর্ড এডিট করতে হয়। আচ্ছা, আমাদের প্রপার্টিসটা বামেই থাক। এবং আমরা যদি এখন আর্টবোর্ডটা ডিলিট করতে চাই, ধরেন আপনার এখন আর্টবোর্ডের প্রয়োজন নেই, তাহলে আপনি আবার আর্টবোর্ডে যাবেন, যাওয়ার পরে আচ্ছা জুমে যাবেন, অল্ট ধরে এটাকে জুম আউট করবেন সব আর্টবোর্ড গুলো এখানে দেখার জন্য। তারপরে সিলেকশন টুলে ক্লিক করবেন, করে আবার আর্টবোর্ডে যাবেন, যাওয়ার পর কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, আর্টবোর্ড টুলে ক্লিক করবেন আর ডিলিট প্রেস করবেন। আমি কিন্তু এখন আর্টবোর্ড টুল সিলেকশন অবস্থায় আছে, ক্লিক করে ডিলিট প্রেস করবেন, তাহলে আপনার সমস্ত যে আর্টবোর্ড গুলো আছে আপনি শুধুমাত্র যে কয়েকটা রাখতে চাবেন সে কয়েকটাই থাকবে, বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। তা আমি ফাইনালি একটা রাখলাম, আমার একটাই আর্টবোর্ড বর্তমানে এখানে অবস্থান করতেছে, কিন্তু প্রথমে ছিল একের অধিক। আচ্ছা, এবারে আমরা শিখব কিভাবে একটা শেপ ড্র করতে হয়। আপনি একটু আগে ক্লাসের শুরুর দিকে যে ডিজাইন গুলো দেখলেন সবগুলোই হচ্ছে শেপের খেলা। আপনি একটা শেপ ডিজাইনে যত পারদর্শী হবেন আপনার ডিজাইনটা তত সুন্দর হবে। এটা হলো আমাদের ইলাস্ট্রেটরের শেপের কাজ। শেপ নিয়ে আমরা যত সুন্দরভাবে মুভ করতে পারবো, শেপ নিয়ে যত সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, আপনার ডিজাইনটা তত সুন্দর হবে। তো আমরা এই জায়গায় যদি আসি, এখানে দেখতে পারতেছি এটা রিক্ট্যাঙ্গুলার টুল, রিক্ট্যাঙ্গেল টুল। এই টুলের উপরে যদি আমরা এখানে রাইট ক্লিক করি, তাহলে দেখতে পারবো অনেক ধরনের টুল দেখতে পাচ্ছি, রিক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এই ধরনের অনেকগুলো টুল আমরা দেখতে পারবো। চলো আমরা কি করলাম, এর উপরে এসে রাইট ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক, রাইট ক্লিক করলেই এটা দেখতে পারবো। আপনি লেফট ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন না, এটা রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে আপনি যে টুলটা নিয়ে কাজ করবেন সে টুলে ক্লিক করবেন, করার পরে এই আর্টবোর্ডে এসে একটা টান দিবেন। এইভাবে টান দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এই জায়গাটার উপরে ফিল এবং নিচে হচ্ছে স্ট্রক। ফিল বলতে বোঝায় এর ভেতরের অংশের কালার, আর স্ট্রক বলতে বোঝায় শেপটার বর্ডারের কালার। তো আমরা সিলেকশন টুলে ক্লিক করি, ক্লিক করলে বাইরে ক্লিক করে দেখতে পারবো এটা কালো স্ট্রকটা, তার মানে এখানে যে কালো আছে এই জন্য স্ট্রোকের রংটা কালো, আর ভেতরে হচ্ছে সাদা। এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আগে প্রথমে এই শেপের উপরে ক্লিক করতে হবে, মানে আপনি যাকে কালার করতে চান তাকে আগে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আমাদের ফিল কালারের উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আপনি কালার পিকার পাবেন। তারপরে আপনার যে কালার পছন্দ আপনি এখান থেকে সেই কালার পছন্দ মতো নিবেন। নেয়ার পরে ওকেতে ক্লিক করলে আপনার এর ভেতরের কালারটা, কালার পিকারের যে কালারটা সিলেক্ট করলেন সেই কালার হয়ে গেল। আবার একটা এখান থেকে রাইট ক্লিক করে রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল টুল নেই, নেয়ার পরে আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, কালার পিকার থেকে ভিন্ন একটা কালার নিয়ে নিই। ওকে,
আপনি এখান থেকেও দিতে পারেন কালার, অথবা আমার একটা ইলিপস টুল নেই, নেয়ার পরে এই যে প্রপার্টিস এর আন্ডারে দেখেন অ্যাপিয়ারেন্স, এখানে ফিল আছে এবং স্ট্রোক আছে। আপনি যদি ফিলের উপরে ক্লিক করেন তাহলে এখানে কিছু কালার দেখতে পারবেন বাই ডিফল্ট। এখানে ক্লিক করলেন, এটা ফিল হয়ে গেল। আবার স্ট্রোকে ক্লিক করলে আপনি স্ট্রোকের কালার এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, কিন্তু স্ট্রোকের কালার আবার সিলেকশন টুলে আমরা ক্লিক করি, দেখতে পারতেছি এই দুইটার স্ট্রোকের কালার কালো, এটার হচ্ছে লাল, বা আহ, লালের আশেপাশে কোনো একটা কালার। আমরা সিলেকশন টুলের মাধ্যমে শেপটাকে মুভ করতে পারি, যে কোনো শেপকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আচ্ছা, এখন আমরা এই স্ট্রোকের কালারটাকে যদি একটু মোটা করতে চাই, তাহলে এই প্রপার্টিসে দেখেন স্ট্রোকের পাশে আমি যে শেপের স্ট্রোককে মোটা করব সেই শেপে ক্লিক করব, এবং এখানে দেখেন 1 পিটি আছে। এটাকে যদি আমরা বাড়াই, দেখেন 5 6 7 8 এভাবে 9 10 বাড়তেছে, স্ট্রোকের কালারটা এভাবে বাড়লো এবং মোটা হচ্ছে। আবার এখানে ক্লিক করলাম, দেখেন কালো কালারটা মোটা হচ্ছে। মানে আপনি যত পিটি করবেন, যত বেশি করবেন, তত মোটা হবে। আবার এইটাতে যদি ধরি, ধরার পরে এই স্ট্রোকে এসে যদি আপনি এই যে প্রথমটা দেখেন এখানে কি নান, যদি এখানে নানে ক্লিক করেন তাহলে দেখেন এটার স্ট্রোক নাই হয়ে গেল। আমরা এটাকে ধরলাম, স্ট্রোকে এসে এই যে নানে ক্লিক করলাম, দেখেন এটা শুধু এখন ফিল কালার থাকবে। দেখেন এটা ফিল কালার আছে কিন্তু স্ট্রোক নাই। এখানেও দেখেন সেম ফিল কালার আছে, স্ট্রোক নাই এই শেপটার। আবার যদি আমরা এই শেপটাকে ধরি, ধরার পর ফিলে যাই, যাওয়ার পর এখানে নান করি, তার মানে এবার আমরা চাইলাম যে এই শেপটার স্ট্রোকের কালার থাকবে কিন্তু ফিলের কালার থাকবে না। তাই দেখেন ফিলে এরকম কাটা নান এবং স্ট্রোকের কালার কালো, বা আপনি যে রং দিবেন সেই রং এখানে অবস্থান করবে। এটা বোঝা গেছে একটা শেপের ভেতরে কালার এবং স্ট্রোকের কালার কিভাবে দিতে হয়। জি স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, 4টা 47 বাজে, আমরা নামাজের বিরতি নেই, আমরা 5টার দিকে আবার শুরু করব। 10 12 মিনিট টাইম নিলাম, আপনারা সবাই যারা নামাজ পড়বেন পড়ে নেন, 12 মিনিট পরে আমরা আবার ইনশাল্লাহ শুরু করব। আর হ্যালো যাদের স্যার। অতীতে নামাজ পড়া আছে তারা এটা প্র্যাকটিস করেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। তো আমরা এই শেপ গুলো সম্পর্কে জানলাম, ফিল এবং স্ট্রোক। আমরা সামনের দিকে আরো আগায় যাই। এখানে আমাদের রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল নামে একটা শেপ আছে। এখানে ক্লিক করলাম এবং রিক্ট্যাঙ্গেলটা ড্র করলাম, করার পরে ভেতরে এবার আমরা সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করার পরে এখানে আমরা বাইরে ক্লিক করি, আবার ভেতরে ক্লিক করি। এখানে দেখতে পারবো ভিতরে কিছু গোল আছে, সার্কেলের মতো সাদা সাদা। এটাকে ধরে যদি আমরা ভিতরের দিকে টান দেই, তাহলে এই রাউন্ডেড রিক্ট্যাঙ্গেলের গোলটা আস্তে আস্তে আরো ভেতরের দিকে ঢোকে, মানে রাউন্ডটা আরো ভালো হয়। আবার এটাকে বাইরের দিকে নিয়ে যাই, আবার এভাবে রিক্ট্যাঙ্গেলটা মানে রাউন্ডটা কমতে থাকে। একবারে যদি ঠেকাই দেই তাহলে এটা একটা নর্মাল রেক্ট্যাঙ্গেলের মতোই দেখায়। আবার একটু ভিতরে ঢুকাই, কমতেছে। এবারে এই যে 4টা সাদা গোল আছে, এই 4টা সাদা গোলের উপরেরটাকে একদম মানে উপরের বামেরটাকে আরেকটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু ভিন্নভাবে সিলেক্ট হইলো বাকিগুলোর চেয়ে। এটাকে ধরে যদি টান দেই তাহলে শুধুমাত্র ওই অংশটুকু নিয়ে কাজ করতেছে, এটা একটা ভিন্ন শেপ হয়ে গেল। আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে দেখি এই টাইপের কিছু শেপ পাওয়া যায়। আবার খেয়াল করি সেম জিনিসটাই, আর একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নেয়ার পরে সিলেকশন টুলে গেলাম, গিয়ে ধরেন এবার আমি নিচের অংশটুকু, নিচের যে অংশটুকু এইটাকে যদি আমরা ধরে এমনি ভিতরের দিকে টানি তো চারিদিকেই গোল হয় স্বাভাবিকভাবেই। কিন্তু শুধু যদি একটাকে ধরতে চাই তাহলে বাইরে ক্লিক করে ভিতরে ক্লিক করব, করার পরে যেটাকে সিলেক্ট করতে চাই তার উপর একটা ক্লিক করব, তাহলে এইটা সিলেক্ট হয়ে গেল, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে গেল। তখন এভাবে টানলে শুধুমাত্র ওই অংশটুকু কাজ করে। আবার আমি চাচ্ছি যে এই অংশটুকু একটু বাঁকা হোক, এই নিচের অংশটুকু, তখন এটাতে সিলেক্ট করব, তারপর আবার একটু
ঢুকাইলাম। আবার এখানে সিলেক্ট করব, করার পর এটাকে আরেকটু রাউন্ড করলাম, এটাকে সিলেক্ট করলাম, করে আরেকটু রাউন্ড করলাম। তাহলে এবার দেখবো শেপটার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। মানে এক এক শেপের এক একটা ডিজাইন এক এক রকম, আপনি এক এক জায়গায় ধরে এক এক ভাবে রাউন্ড করতে পারেন। যেমন দেখেন এখানে পজিশন গুলো দেখেন, ভিতরে সাদা গুলোর এগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার যদি সব সমান করতে চাই, আমরা একদম রিক্ট্যাঙ্গেলে চলে যাব, এটাও চাপাই দিলাম, এই যে পূর্বের মতো হয়ে গেল। এটা গেলে একটা প্রসেস। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র নিচের দুইটা একবারে সিলেক্ট করবেন, তাহলে কি করবেন? আপনি এভাবে সিলেক্ট করলেন, করে যদি টান দেন তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। নিচের দুইটাকে আপনি স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারতেছেন না। আবার আপনি চাচ্ছেন শুধুমাত্র এই অংশ দুইটা, এই দুইটা আপনি শুধু সিলেক্ট করবেন, করে টান দিবেন, তাও হচ্ছে না। এই প্রবলেমটা সলভ করে আমাদের সিলেকশন টুলের পাশে আরেকটা আছে টুল, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুল যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারে এবং তার উপরে কাজ করতে পারে, ডাইরেক্ট সিলেকশন টুলটা। তো আমরা এবার সিলেকশন টুলের পাশে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার যদি আমরা এভাবে টান দেই, দেখেন শুধুমাত্র নিচের দুইটা সিলেক্ট হয়ে গেছে, উপরের দুইটা কিন্তু আর সিলেক্ট হয় না, এই জন্য উপরের দুইটা গোল নাই এই জায়গায়। এবার যদি আমরা ভেতরেরটাকে ধরে এভাবে টান দেই, দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে একটা মগের বা গ্লাসের নিচের ডিজাইন বা একটা পাত্রের ডিজাইন আপনি এখানে বলতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে এই অংশটুকু সিলেক্ট করবেন শুধু, আমি কিন্তু এখন ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করা অবস্থায় আছে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু এভাবে টেনে সিলেক্ট করবেন, করে এভাবে ভিতরের দিকে ঢুকাই দিলেন, দেখেন। আবার আপনি চাচ্ছেন যে এই অংশটুকুকে আপনি একটু ভিতরের দিকে নিয়ে যাবেন, পিছনের দিকে রাউন্ডটা একটু কম হবে, এইভাবে সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র এই অংশটুকু সিলেক্ট হইলো, হওয়ার পরে এইভাবে চাপাই দিলেন। তাহলে আমরা সিলেক্ট টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের পার্থক্যটা বুঝতে পারছি? জি হ্যালো? স্যার। জি স্যার। এই দুইটার ব্যাপক পার্থক্য। এবং ডিরেক্ট সিলেকশন টুলে দুইটা আছে, একটা হচ্ছে গ্রুপ এবং একটা ডিরেক্ট সিলেকশন টুল। তো আমরা গ্রুপটা পরে আসতেছি, আগে এটা শেষ করি। আচ্ছা, এবার আমি কিন্তু এখন বর্তমানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করা অবস্থায় আছি। এখন এই শেপটায় বা যে কোনো শেপে ডিরেক্ট এখানে পাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি টান দিয়ে উপরে, দেখেন শেপের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমাদের একটা রাউন্ডেড রিক্ট্যাঙ্গেলকে দেখেন আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে, রাউন্ডেড রিক্ট্যাঙ্গেলকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এটা একটা ডাইনামিক পরিবর্তন ঘটায় একটা শেপের, অন্যরকম হয়ে গেল। আবার সিলেকশন টুলে ক্লিক করি, শেপটা আমরা নর্মালি ধরতে পারতেছি। তাহলে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যাপক পার্থক্য আছে। এখন সিলেকশন টুলে সিলেক্ট করা অবস্থায় আমি যদি এই বামের দিকে আসি, একদম উপরে লেফট কর্নারে দেখবো একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, এটাকে ধরে আমরা এটাকে রোটেট করতে পারি, যে কোনো দিকে রোটেট করতে পারি। এই শেপটাকে ধরলাম, ধরে যে কোনো জায়গায় গেলে এটাকে রোটেট করতে পারি। তবে আপনার এই বাঁকা তীর চিহ্নের মতো থাকতে হবে, তবেই আপনি এটা রোটেট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল এই দুইটার একটা কাজ শিখলাম। এটা কেটে দেই। ডিলিট করার সিস্টেম হলো শেপের উপরে ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলে শেপটা চলে যাবে। আমরা শেপ ডিলিট করতে শেপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব।
তাহলে আমাদের শেপটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা শিখলাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এরপরে আমরা একটা নতুন কাজ শিখব, সেটা হলো যদি আমরা বাংলাদেশের পতাকা ড্র করতে চাই, তাহলে প্রথমে একটা আমরা রেক্টেঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে বাংলাদেশের পতাকার রেক্টেঙ্গেল টুলটায় কি থাকে বলতে পারবেন? কি কালার থাকে? এটা থাকে হচ্ছে সবুজ কালার। সবুজ কালার নিলাম। এবার সবুজের ভিতরে একটা লাল কালার থাকে এবং এটা গোল, তাই না? এই জন্য আমরা ইলিপস টুল নিলাম। নেয়ার পরে এভাবে একটা বৃত্ত টানলাম, কিন্তু বৃত্ত টানতে গিয়ে দেখা যাচ্ছে বৃত্তটা গোল হয়ে যাচ্ছে, এরকম ডিমের মতো হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা বৃত্ততে ক্লিক করব এবং ড্র করার আগে কিবোর্ডের শিফট ধরে টান দিব। কিবোর্ডের শিফট ধরে টান দিলে বৃত্তটা পারফেক্ট সার্কেল হবে। দেখি, শিফট ধরে এভাবে টান দিলাম, দেখেন এটা একটা পারফেক্ট সার্কেল হলো। আবার শিফট ধরে টান দিলাম, পারফেক্ট সার্কেল হলো। তাহলে আমরা পারফেক্ট সার্কেলের জন্য কিবোর্ডের শিফট ধরে টান দিই। শিফট ধরে ড্র্যাগ করব, বা আমরা বাংলা ভাষায় লিখি টেনে নিব। শিফট ধরে টেনে নিলে আমাদের একটা পারফেক্ট সার্কেল ড্র হবে। আচ্ছা, এবারে এই শেপের কালার চেঞ্জ করতে হবে। বাংলাদেশের পতাকা এটা হলো লাল, এবং এইটাকে গিয়ে আমরা এখানে রেখে দিলাম। তাহলে এটা লাল হয়ে গেল, সবুজের ভেতরে লাল। এখন আপনার প্রয়োজন মনে হচ্ছে যে আমি সবুজটা একটু বাড়াবো, সবুজে ক্লিক করে আপনি এভাবে বাড়াতে পারেন, চারিদিকে কমাতে বা বাড়াতে পারেন, বা সরাতে পারেন, বৃত্তটা চাইলে সরাইতে পারেন। এভাবে আমরা কাজ করতে পারি। পরবর্তীতে আমরা যদি আসি, পতাকার যদি একটা স্ট্যান্ড দিতে চাই, তাহলে স্যার, স্ট্যান্ড, প্লিজ বলেন। যে বৃত্তটা স্যার একেবারে সেন্টারে যদি রাখতে চাই, এটার কোনো পদ্ধতি আছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব শিখাবো আস্তে আস্তে, একটু স্লোলি আগাই। হ্যাঁ, এটা এটা সামনের দিকে আসবে, খুবই স্লোলি আমরা আগাচ্ছি। আচ্ছা, এখন পতাকা স্ট্যান্ড যদি আমরা দিতে চাই, তাহলে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানবো, টেনে এইভাবে টানবো, এবং এর কালার দিব একটু মেটে কালারের মতো, কালার দিয়ে দিলাম আনুমানিক। আচ্ছা, এগুলো দেখেন সবগুলোর কিন্তু আমি ফিল রাখছি, একটারও স্ট্রোক রাখিনি। এই দেখেন এইখানে কিন্তু স্ট্রোক নাই। স্ট্রোকে একটা কালার দিলে এটা কিন্তু স্ট্রোক কালারটা চলে আসতো, এরকম। তো এখান থেকে আমরা শুধু ফিল করছি, কিন্তু স্ট্রোকটা রাখছি নো, নান। আচ্ছা, পতাকা স্ট্যান্ড হইলো, এবং নিচের দিকে আমরা আসি, সে এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচের দিকে এর কালারটা একটু চেঞ্জ করি। এই আবার সিলেকশন টুলে যাব। এটা হলো আমাদের পতাকা। আমরা পতাকাটা এভাবে ড্র করতে পারি। এরপরে যদি আমরা এখন এই পতাকাটাকে মুভ করতে চাই, এই জায়গা থেকে সরায় নিচের দিকে আনবো বা উপরের দিকে আনবো, তাহলে আমরা পতাকা ধরে টান দিই, দেখা যাচ্ছে শুধু সবুজ অংশটা সরে যাচ্ছে, কিন্তু পুরো পতাকাটা নড়তেছে না। লালটা ধরে টান দিলাম, তাও লালটা নড়তেছে, পুরো পতাকাটা নড়তেছে না। এই ধরনের একটা প্রবলেম আমাদের হতে পারে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা গ্রুপ করি। আপনি যে কয়েকটা অবজেক্টকে ধরবেন, ধরে গ্রুপ করবেন, সে কয়েকটা অবজেক্টই গ্রুপ হবে এবং তারা একসাথে মুভ করবে। এটা হচ্ছে গ্রুপের কাজ। তো আমরা
এখানে কয়টা আলাদা বিষয় আছে? একটা সবুজের লাল একটা অংশ, সবুজ একটা অংশ, এইটা একটা অংশ, এবং এইটা একটা অংশ। টোটাল চারটা আলাদা অংশ আছে। তো এই চারটা অংশকে যদি আমি গ্রুপ করি, তাহলে কিভাবে করতে হবে? আমরা নর্মালি কম্পিউটারে একাধিক বিষয়কে সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ধরে একাধিক বিষয় সিলেক্ট করি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা শিফট ধরে কাজ করতে হয়। যেমন আমরা প্রথমে এটা ক্লিক করলাম, আমরা কিন্তু এখনো শিফট চাপি নেই। তারপরে কিবোর্ডে শিফট ধরে সবুজে ক্লিক করলাম, দেখেন সবুজ এবং এই লম্বাটা সিলেক্ট হইলো। এরপরে কিবোর্ডে শিফট ধরে বৃত্তকে সিলেক্ট করলাম, বৃত্তটা সিলেক্ট হইলো। এরপরে কিবোর্ডে শিফট ধরে স্ট্যান্ডটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমি ঘুরাই, দেখেন সবগুলো একসাথে ঘুরতেছে, কিন্তু বাইরে ক্লিক করলেই আবার সব চলে যায়, আলাদা আলাদা হয়ে গেল। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের গ্রুপ করতে হবে। তো আমরা গ্রুপ করব যেভাবে, প্রথমে সবগুলো সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে বৃত্ত সিলেক্ট করলাম, শিফট ধরে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, শিফট ধরে স্ট্যান্ডটা সিলেক্ট করলাম। এরপরে রাইট ক্লিক করে এই যে একটা গ্রুপের অপশন আছে, গ্রুপ করলে দেখেন এবার এটা গ্রুপ হয়ে গেল। এবার আপনি বাইরে ক্লিক করে যদি যে কোনো জায়গায় ক্লিক করেন, এটা মুভ করবে। আবার বাইরে ক্লিক করলাম, আবার টানতেছি, দেখেন সব একসাথে নড়তেছে, মানে অবজেক্ট গুলো সব গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আনগ্রুপ করবো কিভাবে? কোনো একটা গ্রুপ করা অবজেক্টকে আনগ্রুপ করার জন্য ওই অবজেক্টটাকে প্রথমে সিলেক্ট করতে হয়, এরপরে রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার বাইরে ক্লিক করি, দেখেন আবার সব আগের মতো আলাদা আলাদা হয়ে গেল। তো আমরা পতাকাটা আগে ড্র করি পূর্বের মতো করে। করার পরে একাধিক অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমরা শিফট ধরবো, তার আগে যে কোনো একটা ক্লিক করব, তারপরে কিবোর্ডে এবার শিফট চাপে ধরলাম, ধরে এইভাবে সবগুলো সিলেক্ট করলাম। করার পরে রাইট ক্লিক করে গ্রুপ, তার মানে সবগুলো মিলে গ্রুপ হয়ে গেল। এবার আমি সুন্দরভাবে এটাকে মুভ করতে পারতেছি। তাহলে আমরা শিখলাম, আচ্ছা, মোর দেন ওয়ান অবজেক্টকে সিলেক্ট করতে প্রথমে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে শিফট চেপে ধরবো, যতটা অবজেক্ট ধরতে চাবো মানে সিলেকশনে রাখতে চাবো সবগুলোকে ক্লিক করব। হ্যাঁ, বাকি অবজেক্ট গুলোকে সিলেক্ট করব, এটা শিফট চেপে ধরেই করব। তাহলে আপনার সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। আরেকটা শিখলাম কি, আহ, সবগুলো বা একের অধিক অবজেক্ট সিলেক্ট করে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে কোন অপশন পাবো? গ্রুপ, গ্রুপ অপশন পাবো। আবার রাইট ক্লিক করে আনগ্রুপ পাবো। আনগ্রুপ তখনই পাবেন যদি আপনি একটা গ্রুপ অবজেক্টের উপরে রাইট ক্লিক করেন। নর্মাল অবজেক্টের উপরে রাইট ক্লিক করলে তো আপনি আনগ্রুপ পাবেন না, এটা খুবই স্বাভাবিক। বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। থ্যাংকস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা পরের টপিকে ঢুকি এবার। এবারে আমরা, আচ্ছা, পাশে আরেকটা আর্টবোর্ডটা নিই, এর উপরে কাজ করি। এবারে আমরা অ্যারেঞ্জের কাজ শিখবো, কিভাবে অ্যারেঞ্জ করে।
অ্যারেঞ্জ করার জন্য আমাদের প্রথমে একটা অবজেক্ট নিলাম আমরা। স্যার, হ্যাঁ প্লিজ বলেন। আর্টবোর্ড আর্টবোর্ডটা কোত্থেকে জানি আঁকলেন স্যার? এই যে এখানে আর্টবোর্ড টুল, আচ্ছা, থ্যাংক ইউ। আর্টবোর্ড টুলে ক্লিক করলে আপনি টানতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কোনো শেপকে টানার চেষ্টা করি, এই যে এই শেপটাকে নেয়ার পরে যদি টান দেই তাহলে শেপটা ড্র হয়। কিন্তু এই শেপটায় ক্লিক করার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে বলে তুমি যেহেতু টান দাও নাই তার মানে তুমি এখানে মাপ দিয়ে দাও, আমি নিজের মতো করে শেপ তৈরি করে নিব। ধরেন আপনি কত বাই কত ইঞ্চ শেপ রাখবেন, ধরেন আপনি রাখতেন 7/3 ইঞ্চি, ওকে দেন। দেখেন আপনার এই শেপটা 7/3 ইঞ্চি হয়ে গেছে। তার মানে ডিপেন্ড করে আপনি টানলে শেপ হবে, আর যদি আপনি না টেনে এখানে ক্লিক করেন তাহলে মাপ চাবে। এটা প্রত্যেকটা শেপের জন্য এরকম সিস্টেম। কাজ করতে গিয়ে এরকম প্রবলেম ফেস করলে তখন ক্যান্সেল দিয়ে আবার টানবেন। ধরেন আপনি এটা দিয়ে টানতে যেয়ে ক্লিক পড়ে গেছে এরকম আসছে, তখন ক্যান্সেল দিয়ে আবার এভাবে টানবেন। এবার আমরা অ্যারেঞ্জের কাজ শিখবো। অ্যারেঞ্জের কাজ শেখার জন্য আমরা একটা বাড়ির ডিজাইন করার চেষ্টা করি। প্রথমে একটা লম্বা বিল্ডিং এর মতো টানলাম, টানার পরে সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু মুভ করি। ওকে, এবারে এখানে আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে কয়েকটা তালায় বিভক্ত করলাম। এটা একটা ফার্স্ট ফ্লোর, আবার রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এটা সেকেন্ড ফ্লোর, সরি এটা সেকেন্ড ফ্লোর, উপরেরটা হলো, নিচেরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, উপরেরটা সেকেন্ড ফ্লোর। আমরা এভাবে নির্ধারণ করি। নিচে এটা একদম নিচের গ্রাউন্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আচ্ছা বাংলা ভাষায় বলি, আমাদের হচ্ছে এটা একতলা, এটা দুইতলা, এটা তিনতলা, এই তিনতলা বাড়ি। এবারে আমরা যদি দরজা জানালা লাগাই, ধরেন এখানে একটা দরজা থাকলো, তারপরে এখানে একটা জানালা থাকলো ছোট্ট, এবং সেম জানালাটাকে যদি আমরা নিতে চাই, ধরেন আপনি এইটাকেই আবার কপি করবেন, তাহলে এর উপরে ক্লিক করার পরে আপনি কিবোর্ডের অল্ট চেপে ধরবেন। অল্ট চেপে ধরলে দেখবেন কালো মাউসের কার্সরের নিচে একটা সাদা মাউসের কার্সর আসছে, তার মানে এটা বর্তমানে কপির মুডে আছে। আপনি ধরে টান দিলেই ওই সেম সাইজের একটা কপি তৈরি হয়ে যাবে। আবারও দেখাই, আমরা এই জানালার উপর এটা ক্লিক করলাম, তারপরে কিবোর্ডের অল্ট ধরবো। অল্ট ধরলে দেখবো আমাদের কালো কার্সরের নিচে একটা সাদা কার্সর আসছে। যেমন আমরা এবার চাপি নেই এতক্ষণে, এবার চাপলাম, চাপলাম দেখতে পারতেছি কালোর নিচে একটা সাদা কার্সরের মতো আসছে, তীরের মতো আসছে। তার মানে বর্তমানে এটা কপির মুডে আছে। আমি অল্ট চেপে ধরে থাকবো, ছাড়বো না, তারপরে মাউস দিয়ে টেনে এটাকে ডানে নিয়ে যাব, হয়ে গেল। এবার আমরা সেম কাজটা আবার করব। আমরা এই দরজাটাকে ক্লিক করলাম, অল্ট ধরলাম, কপির মুডে আসলো, এবার টেনে উপরে নিয়ে গেলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছি একটা লাল একটা দাগ বারবার দেখা যাচ্ছে, এটাকে বলে গাইড, স্মার্ট গাইড। মানে স্মার্ট গাইডটা ওপেন থাকলে আপনার এই মেজারমেন্ট গুলো দেখাবে, আর যদি স্মার্ট গাইডটা অফ রাখেন তাহলে এই মেজারমেন্ট গুলো দেখাবে না। আর মেজারমেন্ট গুলো দেখার খুবই প্রয়োজনীয়। যে দেখেন আমি যদি সাইডে যাই তাহলে বলতেছে যে উপরেরটা সেন্টার এবং নিচেরটা সেন্টার এক জায়গায় নাই। আমি সেন্টার একানোর জন্য বামে সরাচ্ছি, এই যে সেন্টারটা মিলে গেছে। আবার উপরে সরাইতে ধরেন একটু বামে চলে গেছে, এক জায়গায় নাই, আবার একটু বামে সরাইলাম, এই যে এক জায়গায় চলে আসলো।
স্মার্ট গাইডটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে অল ধরলাম, ধরে উপরে টেনে নিয়ে গেলাম। আবার এটাকে ধরলাম, অল ধরে উপরে টেনে নিয়ে গেলাম। আবার এটাকে ক্লিক করলাম, অল ধরে উপরে টেনে নিয়ে গেলাম। এভাবে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। বাড়ির মতো একটা ডিজাইন করলাম আর কি। এখন অ্যারেঞ্জ এর কাজটা কিরকম আসে? ধরেন এই যে দরজা, এই দরজার উপরে একটা আমাদের বৃত্ত আছে। আমরা একটা বৃত্ত ড্র করলাম এবং বৃত্তর একটা কালার দিয়ে দিই, ভিন্ন কালার দিয়ে দিই। এবং আমরা জানি এই বৃত্তটা ধরেন দরজার উপরেই থাকবে, এটা এর নিচে থাকবে না। এটা এর উপরেই থাকবে, এর নিচে থাকবে না, এরকম থাকবে। এখন আমি এইটাকে ক্লিক করলাম, একদম সবার নিচে বড়টাকে, বড় রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করলাম, তাহলে বড় রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে রাইট ক্লিক করি, করার পরে এই যে এখানে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জে আসার পরে আমি যদি ব্রিং টু ফ্রন্ট দেই, তাহলে ওই শেপের উপরে যতগুলো শেপ আছে সবার উপরে চলে আসবে। যদি ব্রিং ফরওয়ার্ড দেই, তাহলে ওই শেপের উপরে যদি 10টা শেপ থাকে, কিন্তু ব্রিং টু ফ্রন্ট দিলে 10টা শেপের উপরেই আসবে। আর ব্রিং ফরওয়ার্ড দিলে তার উপরে যে শেপটা আছে তাকে সে নিচে নামাবে এবং সে তার উপরে উঠে যাবে। এরপরে আমরা এই দুটার কাজ দেখি আগে। আমরা এটা কি করলাম দেখেন, এটাকে ফিট করি আর্টবোর্ডে। আচ্ছা, এটাকে হালকা জুম করি। ওকে, জুম আউট করি। এবারে আমরা নিচের শেপটাকে ক্লিক করার পরে রাইট ক্লিক করে যদি এখান থেকে অ্যারেঞ্জে এসে ব্রিং ফরওয়ার্ড দেই, দেখেন এখানে ঘটনাটা কি ঘটলো। স- এই যে শেপটা, এই শেপটা প্রথমে ড্র করছিলাম, তারপরে কিন্তু আমরা এইটা ড্র করছিলাম, এইটা কিন্তু এখন নিচে চলে গেছে। আবার এইটাকে আমরা রাইট ক্লিক করে আবার অ্যারেঞ্জে এসে ব্রিং ফরওয়ার্ড দেই, দেখেন এটাও চলে গেছে, মানে এই দুইটার উপরে চলে আসছে। আবার ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফরওয়ার্ড দেই, দেখেন এরপরে আমরা দরজাটা ড্র করছিলাম, এই জন্য দরজাটার নিচে চলে গেল, এটা উপরে উঠে আসলো। এবার আমরা সরাসরি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্ট দেই, দেখবেন সবার উপরে উঠে আসলো। এটা হলো অ্যারেঞ্জের ব্রিং ফরওয়ার্ড বা ব্রিং টু ফ্রন্টের পার্থক্য। এবারে আমরা যদি এই শেপটাকে, এই যে এই শেপটাকে, আচ্ছা এখন যদি স্যার আমি আমরা, প্লিজ আমি বলেন। একটু স্যার আমরা প্রথম যে লেয়ারটা নিলাম, এই, মানে প্রথম রেক্টেঙ্গলটা যে নিলাম স্যার আমরা, এটাই সেটা। জি 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 স্যার, এটাকে এটার পরে তো আমরা দুইটা দরজা উপরে নিচে করলাম, তারপরে লেয়ার দুইটা স্টেয়ার ঠিক করলাম, তাই না স্যার? হ্যাঁ একবারে তো আমরা আমরা ওই যে অ্যারেঞ্জে গিয়ে গিয়ে প্রথমে ব্রিং টু ফ্রন্ট আমরা তিনবার করার পরে হচ্ছে ওইটা উঠে হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি এটা কি এখন কি সবার উপরে চলে আসলো স্যার, তাই তো স্যার? এটা একদম সবার উপরে চলে আসলো, এটা একদম আচ্ছা, সবার উপরে। তাহলে বাকি অবজেক্ট গুলো হচ্ছে পিছনে চলে গেল, এই অবজেক্টটা শুধু সবার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বুঝতে পারবো যখন ব্রিং ব্যাক নিয়ে কাজ করব। এখন এখানে রাইট ক্লিক করলাম, করার পরে অ্যারেঞ্জ ব্রিং ব্যাকওয়ার্ড যখন দিব, তাহলে এর পিছনে যে অবজেক্টটা আছে ইমিডিয়েট, সেটা উপরে আসবে, এটা নিচে চলে যাবে। তো আমরা অ্যারেঞ্জ গিয়ে ব্রিং ব্যাকওয়ার্ড দিই। সবার লাস্টে কিন্তু আমরা বৃত্ত করছিলাম, তাই না? এই জন্য বৃত্তটা উপরে উঠলো, এটা নিচে নামলো। আবার এখানে এসে ব্রিং অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ব্যাকওয়ার্ড দেই, জানালা আসলো। এখন এই শেপটাকে যদি আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ব্যাক দেই, তাহলে দেখেন এটা সবার পিছনে চলে গেল। এটাই হলো আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং
টু ফ্রন্ট, আর ব্রিং ব্যাকওয়ার্ড এবং ব্রিং টু ব্যাকের কাজ। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার এই চারটার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা অ্যারেঞ্জের কাজ শিখলাম। অ্যারেঞ্জ, এখানে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ডের কাজগুলো আমরা শিখলাম। আচ্ছা, গ্রুপের কাজটাও শেখা হয়েছে। এবারে আমরা নতুন একটা কাজ শিখবো। প্রথম দিন লোড নিতে পারতেছেন তো নাকি? হ্যালো? হ্যালো? ভাইয়া একটু লোড জি কম স্যার। করে দিয়েন, হ্যাঁ প্রথম স্যার, দিন তো। মানে মূলত এগুলা যদি জি প্র্যাকটিস করতে স্যার। পারতেন তাহলে ভালো হতো আর কি, একদম না না, প্র্যাকটিসের জিনিস। হ্যাঁ আমি আরো ক্লাস নিব। আমি বলছি লোড নিতে পারতেছেন কিনা। জি স্যার। এটা আরেকটু স্যার স্লো যাওয়া যায় কিনা স্যার? আমরা তো একেবারে নতুন স্যার। আমি ওই নতুন জন্য ওইভাবেই শুরু করছি। আরো স্লো যাবো? মানে যেভাবে আপনার কাছে সুবিধা মনে হয়। এটা হচ্ছে মানে যদি ভিডিও রেকর্ডটা থাকবে তো, তো তখন ধরেন যে আপনি মানে দেখে দেখে কাজ করতে পারবেন। কিন্তু আপনি এই কাজ করা অবস্থায় যদি কোনো কিছু না বোঝেন প্রশ্ন করবেন সাথে সাথে, যে আমি এটা বুঝতেছি না, তখন আমি এটা বোঝানোর চেষ্টা করব। এক কাজ 10 বার করব, এটা আমার প্রবলেম নেই। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে কি, আমরা আজকে যে জিনিসগুলো শিখতেছি এইগুলোর উপর বেস করে কি আমাদের মানে কোনো একটা প্রজেক্ট দেওয়া হবে যে এইটার উপর বেস করে আপনি এই জিনিসটা ট্রাই করেন বাসায়? আচ্ছা, এটা হচ্ছে প্রথম দুই একটা ক্লাসে এরকমটা হবে না, কারণ দুই একটা ক্লাসে আমাদের বেসিক শিখতেই যাবে। আমরা 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস থেকে এগুলো শুরু করব, হোমওয়ার্ক দেয়া, এই টাইপের কাজগুলো। বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ। এই কোর্সটার নাম স্যার গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 কেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। এটা হচ্ছে এনএসডিএ লেখা আছে না? এনএসডিএ জি নাকি এনএসডিএ লেখা নেই? জি জি আছে। আচ্ছা, এটা হচ্ছে এনএসডিএ হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। তো তারা যে সিলেবাসটা প্রণয়ন করে এবং পুরো বাংলাদেশ ব্যাপী যে সিলেবাসের উপরে বেস করে ওরা অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলো নেয়, আমরা সেই সিলেবাসটা কাভার করে তার চেয়ে বেশি কিছু শেখানোর চেষ্টা করি। এতে কি হয়, ধরেন যে আপনি গ্রাফিক ডিজাইনের উপরে কোর্স করে এনএসডি এর যে পরীক্ষাটা হয় সেখানে পরীক্ষা দিবেন, লেভেল 3। তার কি মানে কোর্স শেষে কি অ্যাসেসমেন্ট হবে এনএসডি এর আন্ডারে কোনো এরকম? না না না, এটাতে আপনাদের অ্যাসেসমেন্ট হবে না। কিন্তু আমরা ওই আদলে করাই যাতে করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা হলে যেন আপনি দিতে পারেন। মানে আমরা গিয়ে আরপিএল দিয়ে দিতে পারবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আরপিএল দিতে পারবেন। ওই জায়গাটায় আমরা আপনাদের পৌঁছানোর চেষ্টা করি এই কোর্সে। এই এতে কি হয় যে যারা মানে শিক্ষকতা বা এগুলোর সাথে জড়িত না, তারা অ্যাসেসমেন্ট দেওয়ার পরে এটাকে পাশ করে কোনো জায়গায় ট্রেনিং করাইতেই পারে। কারণ বর্তমানে যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে বা আপনি যেখানে শেখাতে যাবেন, সেখানে আপনার যদি কোনো লেভেল করা না থাকে আপনার ভ্যালু নাই বললেই চলে। আপনার স্কিল আছে কিন্তু আপনার লেভেল নাই। তো আমাদের এই লেভেল অর্জন করাটা জরুরি। এই জন্য যা যা করা দরকার আমরা এখানে সব শিখাই দিই। কোর্সটা ভালো মতো করলে আপনি আটকাবেন না। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। হ্যাঁ, তো এই অংশটুকু শেষ। এবারে আমরা নতুন একটা বিষয় শিখবো। সেটা হলো উইন্ডোতে গিয়ে আমরা এখানে একটা অপশন পাবো, পাথ ফাইন্ডার। এখানে একটা অপশন পাবো, পাথ ফাইন্ডার। এবং আমরা পাথ ফাইন্ডারকে ক্লিক করলে এরকম একটা উইন্ডো পাবো। পাথ ফাইন্ডারের এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে শেপ মোডস আর একটা থাকে পাথ ফাইন্ডার্স। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বিভিন্ন ডিজাইন করতে যাবেন এটা আপনার খুবই প্রয়োজনীয় এবং খুবই কাজে লাগবে। তো প্রথমত আমরা এখান থেকে একটা শেপ নিলাম এবং
এটা একটা কালার দিয়ে দেই, এটাকে আরেকটা শেপ নেই, নেয়ার পরে এটাকে আরেকটা কালার দিয়ে দিই ভিন্ন, বোঝার সুবিধার জন্য। এবং এই দুইটাকে শিফট ধরে ধরে এরকম করে কপি তৈরি করি। মানে এটা কিভাবে করলাম, এখানে ধরলাম, শিফট দিয়ে পাশেরটাকে ধরলাম, মানে একের অধিক শেপ যেভাবে সিলেক্ট করি আর কি আমরা, দুইটা শেপ কিন্তু আমরা গ্রুপ করব না, কিন্তু গ্রুপ না করে শিফট ধরে একাধিক শেপ সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ডের অল্ট ধরলে একটা কালোর নিচে একটা সাদা আসে, তার মানে এটা কপির মোডে আছে। টেনে ডানে নিয়ে আসলাম, আবার এটাকে টেনে ডানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে আমরা এই প্রথম দুইটাকে একসাথে সিলেক্ট করব, করার পরে শেপ মোডস, পাথ ফাইন্ডারের অন্তর্গত যে শেপ মোডস আছে এর প্রথমটা নিয়ে কাজ করি। আমরা একের অধিক শেপকে অবশ্যই সিলেক্ট করব, করার পরে শেপ মোডস এর প্রথমটাকে বলে ইউনাইট। ইউনাইটের অর্থ হলো যে এটা একটা দুইটা মিলে একটা শেপ তৈরি করবে। দেখেন কালার, দেখেন নিচেরটা কমলা, উপরেরটা সবুজ। আমরা যখন ইউনাইট করি তখন উপরের যে শেপটা থাকে সেই কালারটা নিচেরটাতেও চলে যায় এবং দুইটা মিলে একটা শেপ হয়ে যায়, দুইটা মিলে একটা শেপ হয়ে যায়। তা আপনি বলতে পারেন যে দুইটা মিলে একটা শেপ তো গ্রুপ করলেও হয়। তা আমরা এর উদাহরণটা দেখি। ধরেন এই দুইটাকে আবার কপি করে সিলেক্ট করে অল ধরে নিচে নামাইলাম। ওকে, এই দুইটাকে যদি আমরা রাইট ক্লিক করে গ্রুপ করি তাহলে কিন্তু এর কালারও চেঞ্জ হয় না, কিন্তু এটা গ্রুপ অবস্থায় থাকে। কিন্তু এই দুইটাকে সিলেক্ট করে যদি আমরা ইউনাইট করি তাহলে দুইটা মিলে একটা শেপ হয়ে গেল। এই শেপটায় বোঝা যাচ্ছে যে দুইটা শেপ আলাদা, কিন্তু এই দুইটা এই শেপে বোঝা যাচ্ছে না এটা আলাদা, এটা দুইটা মিলে একটা, এটা হচ্ছে ইউনাইটের কাজ। আচ্ছা, এরপর আমরা পরেরটায় আসি। এটার নাম হলো মাইনাস ফ্রন্ট, মানে উপরের অংশটুকুকে মাইনাস করে দেবে। কিভাবে, নিচের অংশ যেটা আছে সেই শেপের আমি যে অংশটুকু কাটতে চাই ওই অংশটুকুতে আমি যে আমার এই শেপটা রেখে দিব। ধরেন আমি এই অংশটুকু কাটবো, উপরের অংশটুকু নিচের অংশে, নিচের শেপের যে অংশটুকু জুড়ে থাকবে নিচের শেপের ওই অংশটুকু কেটে যাবে। তা আমরা এভাবে সিলেক্ট করলাম দুইটা একসাথে, এভাবে সিলেক্ট করলাম, পরে যদি আমি মাইনাস ফ্রন্ট দেই, দেখেন উপরের অংশ নিচের শেপের, উপরের শেপের যে অংশ নিচের শেপের যে যে অংশ ছিল ওই অংশ কেটে গেছে। এটা হলো মাইনাস ফ্রন্ট। আচ্ছা, আবার এই দুইটা সিলেক্ট করে অল্ট ধরে নিচের নামে একটা কপি তৈরি করি। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন এটা হচ্ছে ইন্টারসেক্ট, তার মানে এই দুইটা শেপের যে জায়গাটা কমন শুধু সেই জায়গাটা থাকবে আর বাকি অংশগুলো নাই হয়ে যাবে। তা আমরা এখানে যে ইন্টারসেক্টে ক্লিক করলাম, দেখলাম ওই দুইটা শেপের বাকি সব অংশ নাই হয়ে গেছে, শুধু যে অংশটুকু কমন ছিল ওই অংশটুকু এখানে রয়ে গেছে। এটা হলো ইন্টারসেক্টের কাজ। এরপরে এটা কপি করে নিচে নামাই। আচ্ছা, এবার যদি আমরা উপরের দুটাকে সিলেক্ট করে এখানে আসি, এটার নাম হলো এক্সক্লুড, মানে এই দুইটা শেপের অন্তর্গত যে কমন জায়গা আছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশটা থেকে যাবে, ওই জায়গাটা মুছে যাবে। এক্সক্লুডে আমরা ক্লিক করি, দেখেন বাকি সব অংশ থেকে গেছে, শুধু মধ্যের যে কমন অংশটুকু সেটা চলে গেছে।
বন্ধ কেন স্যার? শোনা যাচ্ছে না। আচ্ছা হোক, সমস্যা নাই। এবার আমরা দেখি পরের অংশে। শোনা যাচ্ছে আমার কথা? জি। ঠিক আছে। আমরা এবারে এই দুইটাকে সিলেক্ট করলাম, করে আমরা উপরে শেপ মোডস এর সবগুলো শিখলাম মোটামুটি। এবারে আমরা পাথ ফাইন্ডার্স এর নিচের গুলো শিখবো। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আমরা একটা কপি বানাই নিই। ওকে, একটা একটা করে দেখি। প্রথমে এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে এবারে যদি আমরা আসি পাথ ফাইন্ডারের, এটা হচ্ছে ডিভাইড। ডিভাইডের অর্থ দাঁড়ায় এটা ভেঙে চুরমার করে দিবে। তা আমরা যখন ডিভাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিন্তু গ্রুপ অবস্থায় থাকে, বর্তমানে গ্রুপ অবস্থায় আছে। এটাকে রাইট ক্লিক করব, করে আনগ্রুপ করব, তাহলে এটা ভেঙে গেল, আনগ্রুপ হয়ে গেল। এবার বাইরে ক্লিক করে আবার ভেতরের একটা একটা করে সরাই, আমরা দেখবো এটা ভেঙে গেছে। এটা হলো পাথ ফাইন্ডারের প্রথমে ডিভাইডের কাজ। ডিভাইডের মাধ্যমে এটাকে ভেঙে চুরমার করে। এরপরে আমরা পরের অংশটুকুকে ধরি। ধরার পরে এখানে দেখেন ট্রিম। ট্রিমের অর্থ কি? ট্রিমের অর্থ হচ্ছে কাটা। আমরা যখন এখানে ট্রিমে ক্লিক করলাম, তখন এটা গ্রুপ হয়ে গেল। আবার এটাকে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে দেখলাম এই যে এটা কেটে গেছে। আমরা যখন এখানে মাইনাস ফ্রন্ট দিয়েছিলাম, তখন উপরেরটা কিন্তু নাই হয়ে যায় এবং এটা কেটে দেয়। আর ট্রিমে উপরেরটাও থাকে, কিন্তু ভিতরের নিচেরটার কতটুকু কাটছে ওইটা আলাদাভাবে রয়ে যায়। এটা হচ্ছে ট্রিমের কাজ। আচ্ছা, এবার আমরা আবার সিলেক্ট করি। করার পরে এখানে একটা অপশন আছে মার্জ। মার্জ এবং গ্রুপ অনেকটা একই রকম। মার্জ করলাম, তাহলে দুইটা মিলে একটা শেপ হয়ে গেল, এটা গ্রুপের মতো। আবার এটাকে যদি আমরা আনগ্রুপ করি, করার পর বাইরে ক্লিক করে আবার ভিতরেরটা ধরে টানি, দেখেন এটাও কেটে গেছে। ট্রিম এবং মার্জ দুইটাই কাটে, কিন্তু ট্রিম একদম কেটে দেয় আর মার্জ গ্রুপের মতো অবস্থান করে। তারপরে এখানে আছে ক্রপ। ধরেন এই দুইটা শেপকে ধরলেন, ধরার পরে আপনি ক্রপে ক্লিক করলেন, তাহলে এটা জিনিস খেয়াল করেন। আবার দেখাই, ক্রপে ক্লিক করলেন, এখানে আমরা দেখতে পারতেছি মোটামুটি কমন জায়গাটা এখানে থেকে যাচ্ছে। আবার এই দুইটা সিলেক্ট করি, করার পরে এখানে আউটলাইন। যখন আমরা আউটলাইনে ক্লিক করব, তখন শুধুমাত্র আউটলাইন গুলা এখানে দেখা যাচ্ছে, আর বাকি সব এখান থেকে নাই। স্ট্রোকের একটা কালার দেই, এই যে আউটলাইন গুলো এখানে দেখা যাচ্ছে। একটা শেপের আউটলাইন, ভিতরে কোনো কিছু থাকবে না, আউটলাইন দেখার জন্য আমরা এরকম করতে পারি। ফাইনালি পাথ ফাইন্ডারের লাস্টে একটা আছে, সেটা হলো মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক যদি দেই, তাহলে আবার খেয়াল করি, এটা উপরের শেপ, এটা নিচের শেপ। এই উপরের শেপটা নিচের শেপের যে অংশ জুড়ে আছে পিছন থেকে, সে অংশটা কেটে যায়। আমরা সিলেক্ট করলাম এবং মাইনাস ব্যাক দিলাম, দেখেন এটা কেটে গেল। উপরেরটা থাকলো এবং নিচের অংশটুকু যতটুকু থাকে ততটুকু কেটে যায়। মাইনাস ফ্রন্টে কি হয়? উপরেরটা নাই হয়ে যায়, নিচেরটা থাকে। আর মাইনাস ব্যাকে উপরেরটা থাকে, নিচেরটা নাই হয়ে যায়। এটা হলো আমাদের পাথ ফাইন্ডারের কাজ। এটা কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার। স্যার বোঝা গেছে। তাহলে আমরা এখানে এসে লিখে ফেলি। আমরা শিখলাম পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার থেকে শিখলাম শিখলাম শেপ মোডস এবং পাথ ফাইন্ডার।
স্যার পাথফাইন্ডারটা জানি কোত্থেকে আনলাম স্যার আমরা? আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। পাথ ফাইন্ডারটা নেওয়া হইলো, উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এই যে এই জায়গাটায় পাথ ফাইন্ডার, তাহলে পাথ ফাইন্ডারটা আসলো। পাথ ফাইন্ডার যখন আপনি নিবেন, সাথে সাথে আপনার আরো কয়েকটা এখানে আসতে পারে, অ্যালাইন বা এরকম। তো তখন আপনি এইটা অ্যালাইনে রাইট ক্লিক করে ক্লোজ করতে পারেন, তাহলে শুধু পাথ ফাইন্ডার থাকবে এরকম। আবার আপনি যদি এই পাথ ফাইন্ডারটাকে প্রপার্টিস এর সাথে ঢুকাইতে চান, তাহলে এটাকে টেনে নিয়ে এসে এই জায়গায় ঢুকাই দেবেন, ঢুকে গেল। প্রপার্টিসে ক্লিক করলে প্রপার্টিস আসবে, পাথ ফাইন্ডারে ক্লিক করলে পাথ ফাইন্ডার আসবে। এটা এখানে রাখা ভালো, কারণ আমাদের কাজের সময় প্রায় প্রায় পাথ ফাইন্ডার লাগে, প্রায় সব সময়ই লাগে। আচ্ছা, এই হলো এখনকার অবস্থা। এরপরে আমরা আরো কিছু বিষয় শেখার চেষ্টা করবো আজকে। ঠিক আছে তো? লোড নিতে পারতেছেন তো প্রথম দিনে? জি স্যার। আচ্ছা, যারা নতুন, কিছুই জানে না, ঠিক আছে তাদের জন্য? হ্যালো, সমস্যা নেই স্যার। ওকে। একটু কষ্ট হচ্ছে স্যার, কোনো অসুবিধা নাই স্যার, দেখি স্যার। কিন্তু আপনার প্রতিদিন করতে হবে, কিন্তু যে কাজগুলো দিব বা আমি করাচ্ছি, এটা যদি আপনি আজকে প্র্যাকটিস না করেন, আগামীকাল কি করতে হবে? আপনাকে করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। এবারে আমরা আরেকটা আর্টবোর্ড নেই এখান থেকে। আর্টবোর্ড নেওয়ার পরে সিলেকশন টুলে যাই। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে অ্যালাইনের কাজ, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যালাইন কাজ করে থাকে। তো আমরা উইন্ডোতে যাব, যাওয়ার পরে এখানে খোঁজার চেষ্টা করবো অ্যালাইন কোথায় লাগে। এই যে এখানে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক করলে আমাদের এখানে অ্যালাইনমেন্টটা চলে আসলো। আচ্ছা, আমাদের প্রপার্টিস কোথায় গেছে? প্রপার্টিসটা চলে গেছে, যাই হোক। আমরা অ্যালাইনটাকে আনলাম, হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে একটু সরাই নিলাম, আর্টবোর্ডটাকে। এবং এটাকে জুম করতে চাইলে একটু জুম করে নেই, কাজের সুবিধা হবে তাহলে। ওকে। অ্যালাইনের ক্ষেত্রে আমাদের অ্যালাইন করতে হয় আর্টবোর্ডের সাথে বা অবজেক্টের সাথে, আমরা অ্যালাইন করতে পারি। তো এই কাজটা দেখার জন্য আমাদের প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এখানে, এর একটা কালার থাক এরকম, আরো রেক্ট্যাঙ্গেল এখান থেকে ড্র করলাম। আজান হচ্ছে। হ্যালো, আচ্ছা, তাহলে অ্যালাইনের অ্যালাইনের মাধ্যমে আমরা এটা অ্যালাইন করলাম, সরি, অনেকগুলো শেপ নিয়ে নিলাম এবং সবগুলো শেপ উল্টাপাল্টা জায়গায় আছে। মানে এক একটা এই শেপের সাথে এই শেপের গ্যাপ বেশি, এই শেপের সাথে এই শেপের গ্যাপটা একটু কম, এইটা হচ্ছে দেখেন অতিরিক্ত বেশি, এইটা এই জায়গায় আছে, মানে অগোছালো বিভিন্ন জায়গায় আছে। তো এই শেপগুলোকে আমরা অ্যালাইন এই টুলের মাধ্যমে এটা ম্যানেজ করতে পারি। তো আমরা সিলেকশন টুল নিয়ে ক্লিক করে এভাবে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে অ্যালাইন অবজেক্ট এই জায়গায় এসে দেখতে পারি হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম। তো আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইন টপ দেই, তাহলে এই যে অবজেক্ট গুলো আছে এগুলো সবগুলো উপরে চলে যাবে। দেখি, এই উপরে চলে গেল।
সবগুলো উপরে চলে গেল। আচ্ছা, আবার আগের জায়গায় যাই। যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেই, তাহলে দেখেন সবগুলো মধ্যে চলে আসলো। কার মধ্যে চলে আসলো? উপরের শেপ এবং নিচের শেপের একদম মাঝে যে শেপটা আছে তার মধ্য বরাবর এখানে চলে আসলো। তারপরে যদি ভার্টিক্যাল অ্যালাইন বটম দেই, তাহলে দেখি নিচের দিকে এসে সব এক লাইনে চলে আসবে। এটা হলো অ্যালাইনের কাজ, কিন্তু মধ্যে গ্যাপ গুলো অনেক বেশি, এক একটার এক এক রকম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই জায়গায় আসতে হয় হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। তো আমরা এখানে এটা ক্লিক করি, দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গ্যাপ এখন সমান হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যালো? স্যার, হ্যাঁ, প্লিজ বলেন। বলেন, বাকিরা বুঝতে পারছেন অ্যালাইনের কাজটা? জি স্যার। আচ্ছা, এবারে আমরা যেহেতু ভার্টিক্যাল দেখলাম, এখন আমরা হরিজন্টাল একটা দেখব। যেমন এখানে এসে আমরা একটা ইলিপস নেই, বৃত্ত নেই ছোট্ট, এবং এর অনেকগুলো কপি তৈরি করি। সিলেকশন টুলে ক্লিক করে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আসলাম। মানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, কোনোটার সাথে কোনোটার মিল নাই, বিশ্রী অবস্থায় আছে। আর এটা তো স্যার অল্টার ধরে ধরে করতেছেন তাই না স্যার? হ্যাঁ, অল্ট অল্ট ধরে ধরে এটা করতেছে। এবার আমরা কি করব? সবগুলো একসাথে সিলেক্ট করব করে এবার আমাদের অ্যালাইন অবজেক্টের এই যে হরিজন্টাল অ্যালাইন লেফটে আসব। আমি যখন লম্ব নিয়ে কাজ করব, লম্বা লম্বি, তখন এই ছবি দেখেই বুঝতে পারতেছি আমাদের কোথায় যেতে হবে। আমরা যদি লেফট দেই তাহলে দেখেন সব বামে চলে আসলো, আবার যদি সেন্টার দেই সব মধ্যে চলে আসলো, আবার যদি এখানে রাইট দেই সব ডানে চলে আসলো। তো আমরা যদি এর গ্যাপ গুলো এখন সমান করতে চাই, তাহলে কোথায় যাব? এই যে এইটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। সবগুলোর গ্যাপ এখন সমান হয়ে গেল। আমরা আরেকটা উদাহরণ দেখি এই বিষয়ের উপরেই। এভাবে বৃত্ত টানলাম, আরেকটা বৃত্ত টানলাম ছোট। এবারে আমরা বুঝতে পারবো এটা কেমনে কাজ করে। এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা হরিজন্টাল অ্যালাইন লেফট দেই, দেখেন একদম বাম বরাবর দুইটা সমান হয়ে গেল। যদি রাইট দেই ডান বরাবর সমান হয়। যদি সেন্টার দেই দুইটা বৃত্তের সেন্টার একদম সমান। বোঝা গেছে? এখন আপনি চাচ্ছেন দুইটা বৃত্তের কালার আলাদা, দুইটা বৃত্তকে একসাথে করবেন। একটা বৃত্ত এই জায়গায় আছে আর একটা বৃত্ত এই জায়গায় আছে, আর একটা বৃত্ত নেই, এই বৃত্তটা এই জায়গায় আছে। এখন আপনি চাচ্ছেন তিনটা বৃত্তের সেন্টার একই জায়গায় আপনি আনবেন। এই বৃত্তটাকে একটু বড় করি, নাহলে এটা হারায় যাবে। এটাকে আরেকটু বড় করি। এই তিনটা বৃত্তকে এক জায়গায় আনবেন আপনি। তখন কিভাবে করবেন? যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় আছে, তখন এই জায়গায় এসে দেখবেন তীর চিহ্ন অ্যালাইন টু কি দেয়া আছে। এখানে অ্যালাইন টু সিলেকশন দেয়া না অ্যালাইন টু আর্টবোর্ড, আপনি যে কোনোটা দিয়েই করতে পারেন। তো আমরা আর্টবোর্ড দিয়ে করি, এটা সুবিধা হবে। তো আমি প্রথম অবজেক্টটাকে ধরলাম, ধরার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আর্টবোর্ডের মধ্যে চলে আসলো একবারে। জুম আউট করলে বুঝতে পারবেন। আবার আমরা এই বৃত্তটাকে ধরি, এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মধ্যে চলে আসলো। আবার এটাকে ধরলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। বোঝা গেছে এটা কিভাবে কাজ করে? স্যার এটা আরেকবার রিপিট করেন। ধরেন এই যে তিনটা বৃত্ত, এটা বিভিন্ন জায়গায় আছে তাই না? এখন আমি চাচ্ছি এই তিনটা বৃত্তকে এক জায়গায় আনবো এবং সেন্টারে থাকবে, সবগুলোর পয়েন্ট সেন্টারে থাকবে। প্রথমে একজন প্রশ্ন করছিল এটা কিভাবে হয়। তো আমরা এটা করার জন্য অ্যালাইন টু সিলেকশনের মাধ্যমে কাজ করতে পারি, অ্যালাইন টু আর্টবোর্ডের মাধ্যমেও কাজ করতে পারি। সিলেকশনের মাধ্যমে করেন। অ্যালাইন টু আর্টবোর্ডটা দেখাই। আর্টবোর্ডের মাধ্যমে করলাম, আপনি এই অবজেক্টটাকে ধরলাম, একবার হরিজন্টাল সেন্টার একবার ভার্টিক্যাল সেন্টার। এটাকে ধরলাম হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, এটাকে ধরলাম হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার। হয়ে গেল। এটা হচ্ছে আর্টবোর্ডের মাধ্যমে। এবার যদি আমরা
সিলেকশনের মাধ্যমে করতে চাই, অ্যালাইন টু সিলেকশন, তাহলে আমরা সবগুলোকে একসাথে ধরবো। ধরার পরে হরিজন্টাল অ্যালাইন্স সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার সব চলে আসলো। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। নামাজের বিরুদ্ধে দেন স্যার স্যার। এটা কি সাইজের উপর ডিপেন্ড করে আর যে কোনটা আসান আগে দিতেছে। থাকবে, কোনটা উপরে কোনটা নিচে বুঝতে থাকবে? পারছি। এটা ডিপেন্ড করে আছে আপনি অ্যারেঞ্জের উপরে। ধরেন এটা নিচে চলে গেছে, ধরেন এটা ব্রিং টু ব্যাক ভিতরে চলে গেছে, তখন আপনি এই বড়টাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ব্যাক দিবেন, নিচে গেল। আবার এইটাকে ধরে আচ্ছা ব্রিং ব্যাকওয়ার্ড দিলেন, আবার একবার ধরে ব্রিং ব্যাকওয়ার্ড দিলেন। সিলেক্টটা হয়নি, ব্রিং ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জে ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং টু ব্যাক। আবার উপরেরটাকে ধরে অ্যারেঞ্জে ব্রিং ব্যাকওয়ার্ড দিলাম। মানে আপনাকে এইভাবে ব্রিং টু ফ্রন্ট অ্যারেঞ্জের মাধ্যমে এটাকে ম্যানেজ করতে হবে। বুঝতে পারছেন? নামাজের বিরতি হবে না? হ্যাঁ, আজানের বিরতি বলতে আজকে প্রথম দিন তো, আজকে এই পর্যন্তই থাক। জি স্যার, জি পরবর্তী স্যার। থেকে আমরা আবার পূর্ণরূপে ক্লাস শুরু করবো। স্যার আমাদের ক্লাসের ভিডিওটা রাত্রে দিয়ে দিন, আমরা একটু আমরা প্র্যাকটিস এই করবো। রেকর্ডটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ রবিবারের স্যার দিন আপনার সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা কোথায় পাবো স্যার? ভিডিওটা ক্লাসরুমে হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আর ফুল ক্লাসরুমে তো আমি জয়েন হই না, এই তো পাইছেন আমাদের কি কোড? অ্যাটেন্ডেন্স হবে? অ্যাটেন্ডেন্স হবে, সেটা রবিবারে জানাই দিব। থ্যাংক ইউ স্যার। না, ক্লাসরুমে কোড পাইছেন জয়েন করার? আরে ওই যে